এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। এই, তোর বাসায় কি খাবার নেই? আমার বাসায় এসে অন্ন ধ্বংস করছিস। ফপি কি বলে তোমার মেয়ে দেখছো? নিশির আম্মু মানে মেঘের ফুপি রাগী সুরে নিশিকে ধমক দিলেন। নিশি চুপচাপ মেঘের পাশের চেয়ারটাতে বসে গেল। ব্রেকফাস্ট করেই দুজনে বেরিয়ে গেল। তারা দুজন একই ইয়ারে পড়ে, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড। তারা সারাক্ষণ ঝগড়া করে, এটাই তাদের একমাত্র কাজ। নিশি পড়াশোনাতে তেমন ভালো না, তবে মেঘ ক্লাসের ফার্স্ট বয়, তাই নিশি সবসময় ক্লাস না করায় ফোন দিয়ে আটে। মেঘ, চল আমরা দুজন আজ ঘুরতে যাই। চুপচাপ ক্লাসে চলো। প্লিজ চল না। ক্লাস পরে যাব। যাওয়া লাগবো না তোর। আমি আরিফকে বলে দেখি, ও নিশ্চয়ই যাবে। মেঘ মুখ কালো করে ক্লাসে চলে গেল। পিছন পিছন নিশিও আসলো। একসাথে বসে আছে, বাট মেঘ কোনো কথা বলছে না। মেঘ, কথা বলিস না কেন? কিছু না, চুপচাপ ক্লাস করো। এখন কিন্তু চিৎকার দিব। প্লিজ সিন ক্রিয়েট করিস না, ক্লাস করতে দে। আজ সকালে একটা ঘটনা। জানলার পাশে গিফট বক্স থেকে অবাক হলো নিশি, কারণ গত 1 মাস যাবৎ অদ্ভুত ঘটনা ঘটছে তার সাথে। তার মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে, তার প্রতিটি পদক্ষেপ কেউ লক্ষ্য করছে। বলতে 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 হাতের ফোনের দিকে তাকিয়ে দেখলো নোটিফিকেশন, সেই অজানা লোকটার মেসেজ। আমার পরি তোমার জন্য এই ছোট্ট উপহার, আশা করি ভালো লাগবে। নিশি মুচকি হেসে ফোনটা রেখে দিল, কারণ বিষয়টা আগেই তার কাছে বিরক্তিকর হলেও এখন কিছুটা হলেও ভালো লাগে। অজানা সেই মানুষটিকে দেখার অদম্য কৌতূহল মনের মধ্যে প্রতি মুহূর্তে ঢেউ খেলে। কে সেই মানুষ, কি তার পরিচয়, আর কি বা চায় সে? একটু পর মেঘ চলে আসলো কলেজে যাওয়ার জন্য, তাই নিশি ফ্রেশ হয়ে রেডি হচ্ছে। নিশির বাবা মায়ের একমাত্র মেয়ে, আর মেঘ হচ্ছে তার মামাতো ভাই। তাদের বাসার কাছেই। নিশির বাবা আর তার মামা একসাথে বিজনেস করেন। নিশি রেডি হয়ে নিচে নামতেই দেখলো মেঘ তার চেয়ারে বসে ব্রেকফাস্ট করছে। নিশি দৌড়ে গেল। এরপর কি হলো তো আপনারা জানেনই। এদিকে ক্লাস করে দুজন বাইরে আসে। বাইরে আসতেই আরিফ, নাবিল, রিমা সবার সাথে দেখা। নিশি সবার সাথে হাসি আড্ডায় মেতে উঠল। ওদিকে মেঘ চুপচাপ কাণ্ড দেখছে নিশির আর ফুসছে। নিশি তুই গল্প কর, আম্মু বাসায় যেতে বলছে তাড়াতাড়ি, আমি গেলাম। এই না, আমিও যাব। মামুনিকে দেখতে যাই না অনেকদিন হলো। কি বলিস, 2 দিন আগে না গেলি? 2 দিন মানে বোঝোস 48 ঘন্টা। এসব বাদ দে, এখন চল। মেঘ আর নিশি বাড়িতে আসে। সারাদিন মামার বাড়িতে কাটিয়ে বিকালে বাসায় চলে আসে নিশি। রুমে আসতেই সকালে সেই গিফট বক্সের কথা মনে পড়ে নিশির। প্রতিদিন সব আজব আজব জিনিস আসে তার কাছে, তাই কৌতূহল নিয়ে বক্সটা খোলে। বক্সটা খুলতেই একটা ছিটকুট দেখতে পায়। এটা প্রতিদিনই থাকে। আমার প্রিয় পরি, নীল শাড়িতে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন তোমার প্রতি অজানা এক টান অনুভব করেছি, যা আগে কখনো অনুভব করিনি। তাই এই নীল শাড়ি আর চুড়িগুলো দিলাম, আশা করি পরবে। নিশি চিরকুটটা পরে মুচকে হাসলো। সত্যি লোকটা কি অদ্ভুত না? অদ্ভুত তার কাজকর্ম। কে সেই লোক? আর আশেপাশে তো কেউই নেই। তার আশেপাশে বলতে তো মেঘ। তাহলে কি মেঘ? না, মেঘ এসব করতে পারে না। ও তো ঠিক মতো মেয়েদের সাথে কথাই বলতে পারে না, আর এসব করবে? তাহলে লোকটাকে? নিশি আর ভাবতে পারছে না, তাই শাওয়ার নিয়ে শুয়ে হালকা একটা ঘুম দিয়ে দিল। তখন মেঘের কল। কি রে, কি করিস? কতদিন বলছি আমার সাথে তুই তোকারি করবি না? আসছে, ওনাকে আমি আপনি করে বলবো। তুই করে যে বলছি, এটাই তো 7 জন্মের ভাগ্য। হইছে, এখন কি করিস? আমার হবু বরকে স্বপ্নে দেখছিলাম, কিন্তু তুই দিলি সব ধ্বংস করে। এসব আজে বাজে চিন্তা না করে যদি পড়তে বসতি তাহলে এতদিনে ভালো রেজাল্ট করতি। এই জন্যই তোদের সাথে কথা বলতেই ভালো লাগে না। পড়াশোনা ছাড়াও দুনিয়াতে অনেক কিছু আছে, এগুলো এনজয় কর ব্রাদার। লাগবে না আমার এনজয় করা, তুই কর যত সব। বলে মেঘ ফোনটা কেটে দিল। নিশিও রাগ করে ফোনটা ছুঁড়ে মারল, কিন্তু নোটিফিকেশনের শব্দে আবারও ফোনটা তাড়াতাড়ি করে তুলে নিল। আবার সেই আজব লোকটার মেসেজ। নীলপরি কি করো? নিশি মেসেজ দেখে মুচকি হাসলো। এখন সেও আসক্ত হয়ে পড়েছে এই মেসেজগুলোর সাথে।
অপেক্ষা করে প্রতি মুহূর্তে কখন একটা মেসেজ আসে। সে সবগুলো মেসেজ খুব মনোযোগ দিয়ে পড়ে, কিন্তু খুব কমই রিপ্লাই করে সেগুলোর, শুধু সিন করে রেখে দেয়। কিন্তু আজকে কৌতূহলী হয়ে রিপ্লাই করলো। আজকে আমার মাথা খারাপ। কেন নীলপরি, কি হয়েছে? আর বলবেন না, মেঘ কল করেছিল, শুধু পড়া আর পড়া। পড়া ছাড়া কি দুনিয়াতে কিছু নেই? মেঘ তো খারাপ বলেনি। পড়া ছাড়া দুনিয়াতে অনেক কিছু আছে ঠিকই, কিন্তু সেগুলো অর্জন করতে জ্ঞানের প্রয়োজন, আর সেই জ্ঞান অর্জিত হবে পড়াশোনার মাধ্যমে। হয়েছে, বুঝছি। আপনারা ভাবছিলাম অন্য রকম, কিন্তু আপনিও মেঘের ফটোকপি। হি হি হি। আচ্ছা, আপনি কে বলুন তো? কেন, জানতে ইচ্ছে করছে? খুব খুব। প্রেমে পড়ে গেলে নাকি? আজব, প্রেমে পড়তে যাব কেন? আমি এসব প্রেম টেম করে প্যারা নিতে চাই না। সিঙ্গেল লাইফ ইজ বেস্ট। খুব ভালো। বললেন না তো আপনি কে? সময় হলে সব জানতে পারবে নীলপরি। সঠিক সময়ের আগে কিছু পাওয়া ঠিক না। সেই সময়টা কখন? খুব শীঘ্রই আসবে আশা করি। আমি তো খুব কৌতূহল নিয়ে বসে আছি। হইছে, আর এসব বাদ দাও, এখন পড়তে বসো। এইবার মেঘের থেকে ভালো রেজাল্ট করে আমার মুখ উজ্জ্বল করো। দূর, আর কথাই বলবো না। এরপর ফোনটা ছুঁড়ে মেরে ডিনার করতে চলে যায়। ওপারের লোকটা নিজের ফোনের দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দেয়। ডিনার করে এসে নিশি ঘুমিয়ে যায়। ফোন পড়ে রইল বিছানার উপরে। সকালে ঘুম থেকে উঠতেই নিশি আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে যায়। তার ঘরের অবস্থা পুরাই খারাপ। কে করেছে এইসব? সমস্ত ঘর ভর্তি হার্ট শেপের বেলুন, তার প্রত্যেকটির উপরে সরি লেখা। সকাল সকাল এক অদ্ভুত একটা ফিলিংস হলো নিশির। লোকটা তার রুম পর্যন্ত পৌঁছে গেল কিভাবে? ফোনটা হাতে নিয়ে দেখলো 500+ মেসেজ, সবগুলোই শুধু সরি লেখা। নিশি রিপ্লাই করলো। আজব লোক আপনি। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে রিপ্লাই আসলো। সবই তোমার জন্য। আপনি আমার রুমে ঢুকলেন কি করে? তোমার মনের ভিতর ঢুকতে পারছি, আর ঘরে ঢুকা তো দুধ ভাত। আমার মনের ভেতর কেমনে ঢুকলেন? সময় হলে সব বুঝতে পারবা। আপনি কি জাদু জানেন? আমার রুমে ঢোকার তো কোনো রাস্তা নেই। তোমার ভালোবাসার জাদুর কাছে এসব জাদু মিছে। সত্যি আজব। আমি আসবই। সারা রাত দু চোখের পাতা এক করতে পারি না। কি হয়েছে? ডাক্তার দেখান। এই রোগ ডাক্তার সারাতে পারবে না। কেন? চোখ বুঝলে দেখি তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। ওমা, তাই? আচ্ছা, মেঘ চলে আসবে, এখন আমি কলেজে যাব। গুড বাই। নিশি ফোন রেখে আনমনে হাঁটতে শুরু করলো। দেয়ালে এসে মাথা ধাক্কা খেতে যাবে তার আগেই কারোর হাত দেয়ালের উপরে দেখলো। নিশি সেই হাতের উপরেই ধাক্কা খেলো। কিরে, পাগল হয়ে গেছিস নাকি ভূতে ধরছে? কি সব বাজে বাজে বকতেছিস? রুমের এই অবস্থা কে করলো? জানি না রে। জানি না মানে? তোর রুম কে এই অবস্থা করলো তুই জানিস না? আর এসব কি সবগুলোতে সরি লেখা? নিশি কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। কি বলবে বুঝে উঠতে পারছে না। হয়েছে কি মেঘ, এটা আমি সাজিয়েছি। আসলে আমার একটা ইউটিউব ভিডিও দেখে অনেক শখ জেগেছিল, তাই এরকম করেছি। মিথ্যা কথা বলার জায়গা পাস না। সত্যি। আমি এখনই ফুপিকে বলছি তোর বিয়ের ব্যবস্থা করতে। এই না, প্লিজ প্লিজ। আচ্ছা, এসব ঢং বাদ দিয়ে চল, ক্লাস মিস করব না হলে। তুই 2 মিনিট ওয়েট কর, আমি 5 মিনিটে আসছি। এরপর নিশি আর মেঘ চলে যায় ভার্সিটিতে। আসার সময় পথে আরিফের সাথে দেখা। আরিফ তাদের ফ্রেন্ড, বাট মেঘ আরিফকে একদমই সহ্য করতে পারে না, কারণ কিছুদিন আগে আরিফ নিশিকে প্রপোজ করেছিল, যদিও নিশি রিজেক্ট করে দিয়েছে। নিশি, আমি একটা রিকোয়েস্ট করি, প্লিজ না করবে না? আরে বলো, কি রিকোয়েস্ট? সামনেই কফি হাউস, আমি তোমাকে 1 কাপ কফি খাওয়াতে চাই। এখন? আচ্ছা চলো। এই মেঘ, চল, কফি খেয়ে বাসায় যাব। না, তুই বরং যা, আমার ভালো লাগছে না। ও যখন আসতে চাচ্ছে না তাহলে যাক, আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিব। মেঘ কালো মুখ করে পিছন ফিরে আসতে যাবে তার আগেই নিশি ওকে টেনে নিয়ে গেল। মেঘ চুপচাপ বসে আছে, আর নিশি আর আরিফ হেসে হেসে গল্প করছে। পাশে থাকা পানির গ্লাসটা আরিফ ইচ্ছে করেই ফেলে দিল, আর সেটা গিয়ে পড়লো নিশির উপরে। সরি নিশি, আমি পরিষ্কার করে দিচ্ছি। বলে আরিফ নিশির গায়ে হাত দেয়। মেঘ আরিফকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এসব কি আরিফ? ইচ্ছে করে গ্লাস ফেলে দিয়ে আবার ওর গায়ে হাত দিচ্ছ? তাতে তোর কি?
তুই এসবের মধ্যে কথা বলছিস কেন? আমার কি মানে তুই ওর গায়ে হাত দিবি কেন? 100 বার দেবো। মেঘ আরিফকে নাক বরাবর একটা ঘুষি মারে। তখন আরিফ উঠে আবারও মেঘকে মারতে আসে, কিন্তু মেঘ আবারও ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতক্ষণ পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিল নিশি, এবার সে মেঘকে আটকে রাখে। এসব কি হচ্ছে মেঘ? চল বাসায় চলে যাই। ছাড় আমাকে, ও তোর গায়ে হাত দিল কেন? চল প্লিজ, এখানে সিনক্রেট করিস না প্লিজ। এতক্ষণে সেখানে কয়েকজন লোকও জমা হয়ে গেছে, সবাই আরিফকে গালাগালি করছে। মেঘ, তুই কাজটা ঠিক করলি না। এত লোকের সামনে আমাকে অপমান করলি, এর বদলা আমি নেবই। নিশি মেঘকে টেনে নিয়ে আসে বাড়িতে। বাসায় আসতেই মেঘ চুপচাপ রুমে চলে যায়। নিশিও কিছুক্ষণ মামির সাথে গল্প করে বাসায় চলে যায়। মেঘ রুমে বসে আছে, মাথা ব্যথা করছে প্রচন্ড ওর। ওদিকে বাসায় পৌঁছে লাঞ্চ করে রুমে শুয়ে পড়ল নিশি। রুমে আসা মাত্রই সেই অজানা লোকটার কথা মনে হতে থাকে নিশির। ফোনটা হাতে নিয়ে অপেক্ষা করতে থাকে। আজ একটা বারও মেসেজ আসলো না লোকটার। অদ্ভুত একটা কৌতূহল মনের মধ্যে কাজ করছে। লোকটার প্রতি আসক্ত হয়ে পড়েছে নিশি। আগ বাড়িয়ে মেসেজ দিবে নাকি দিবে না, এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলো তার। হালকা নাস্তা করে পড়তে বসলো। আজ কিছুই ভালো লাগছে না তার। সচরাচর পড়তে বসে না নিশি, তবে আজ বইয়ের পাতাটা হালকা চোখ বুলিয়ে বসলো সে। রাত 9টার দিকে ডিনার করে এসে শুয়ে পড়ল লাইট অফ করে। হালকা হালকা শীত পড়েছে, তাই এই সময় শুয়ে থাকতে ভালোই লাগছে, কিন্তু ঘুম আসছে না। হঠাৎ করে জানলার পাশে কিছু একটা দেখলো, কিন্তু পরক্ষণেই মিলিয়ে গেল। মনের ভুল ভেবে চোখ বন্ধ করে শুয়ে রইল। কিছুক্ষণ পর অনুভব করলো তার উপরে ভারী কিছু শুয়ে আছে। চোখ খুলতেই ভয়ে হাত পা কাঁপতে শুরু করলো। একজন জল জ্যান্ত পুরুষ তার উপরে শুয়ে আছে। নিশি চিৎকার দিতে যাবে, কিন্তু মুখ থেকে সাউন্ড বেরোচ্ছে না। কেউ তার ঠোঁট জোড়া দখল করে নিয়েছে। নিশি ছাড়ানোর জন্য লাফালাফি করলো, কিন্তু পারলো না। প্রায় 5 মিনিট পর লোকটা ছাড়লো। সাদা শার্টের সাথে চোখে কালো সানগ্লাস, মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। এই রাতের বেলা সানগ্লাস পরে কোন পাগলে ঘোরে রে? নিশি বুঝলো না সেসব। কে আপনি? আর এসব কি? আমি তোমার সেই অজানা প্রেমিক, কিন্তু তুমি আজ যে অন্যায় করেছো তার কোনো ক্ষমা নাই। আমি আবার কি করলাম? এখনই ভুলে গেলে? ছেলেদের সাথে কথা বলতে এত ভালো লাগে কেন তোমার? কি সব বাজে বাজে বলছেন? আর আপনি কেন এরকম করছেন? আমি ছাড়া এই পৃথিবীতে কেউ তোমার গায়ে হাত দিতে পারবে না, না হলে খুন করব। যেই তোমার গায়ে হাত দিবে তাকেই মরতে হবে। আজব! আর আপনি এত রাতে আমার রুমে কিভাবে আসলেন? আমি যখন যেখানে ইচ্ছা সেখানে আসব। যখন ইচ্ছা তোমাকে আদর করব, শাসন করব, সব আমি করব। অন্য কারো অধিকার নেই তোমার উপর। কেন? আপনি আমার কি হন? আর আমি আপনাকে চিনিও না। এত চিনা লাগবে না, শুধু জেনে রাখো যেই তোমার গায়ে হাত দিবে তাকেই মরতে হবে। আজ প্রথম, তাই আরিফকে মেরে হসপিটালে ভর্তি করে দিয়ে এসেছি। আরেকবার এরকম হলে পৃথিবী থেকে তুলে দেব। আচ্ছা ঠিক আছে, আমি কারোর সাথে কথা বলবো না, তবে আপনি কাউকে কিছু করবেন না। এই তো গুড গার্ল। কিন্তু আপনি ওইটা কি করলেন? কোনটা? আপনি আমাকে কিস করলেন কেন? বেশ করেছি, বেশি কথা বললে আবার করব। লাগবো না। ঠিক আছে, ঘুমাও। গুড নাইট নীলপরি। বলেই লোকটা আবারও কোথায় হারিয়ে গেল টেবিলের উপরে কিছু একটা রেখে। নিশি হাত নাড়াতে পারছে না, এত জোরে ধরেছে লোকটা যে হাত ফুলে গিয়েছে। নিশি হাতের দিকে তাকিয়ে চুপ করে শুয়ে রইল। সকালে ঘুম থেকে উঠেই টেবিলে থাকা বক্সটা খুলল নিশি। খুলতেই বুক কেঁপে উঠল নিশি। রক্ত মাখানো একটা চাকু, তার উপরে একটা চিরকুট রাখা। নিশি কাঁপা কাঁপা হাতে চিরকুটটা খুলল। নিশি অজানা এক আতঙ্ক অনুভব করলো। আরিফের এই অবস্থা হলে মেঘ যে প্রতিদিন তার সাথে ঘুরে, যদি মেঘের কিছু হয়ে যায়? না, আমার জন্য মেঘের যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? এর চেয়ে বরং আমি মেঘকে ইগনোর করব। কিন্তু লোকটাকে নিশি আর কিছু ভাবতে পারছে না। ওদিকে একটু পরে মেঘ চলে আসবে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য। কি করবে নিশি? নিশি ব্রেকফাস্ট করতে বসে কিছু খেতেই পারছে না, তাই রুমে চলে আসলো। একটু পর মেঘও আসলো ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য। দুজন বেরিয়ে পড়লো। রাস্তায় দুজন হাঁটছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। অন্যদিকে নিশি বকবকানির কারণে হাঁটতেও পারতো না মেঘ। আজকে কি হলো মেয়েটার? নিশি, শরীর খারাপ তোর? না, তাহলে কোনো কথা বলছিস না যে? ভালো লাগছে না তাই বলছি না। কি হয়েছে? এরকম বিহেভ করছিস কেন? আর তোর হাত
এত ফুলে আছে কেন? বলে মেঘ নিশির হাত ধরতে যাবে, নিশি এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে মেঘের গালে থাপ্পড় বসিয়ে দিল। তুই কোন অধিকারে আমার হাত ধরলি? আমার ইচ্ছে হলে কথা বলবো, না হলে নাই। আর কখনো আগ বাড়িয়ে নাকামি করতে আসবি না। কি হয়েছে আজ? এরকম করছিস কেন? কিছুই হয়নি, এটা আমার অনেক আগের করার ছিল। আর প্রতিদিন সকালে এরকম ন্যাকামি করে আনতে যাস কেন? নিজেকে কি হিরো মনে করিস? আজব তো, এরকম করছিস কেন? কারণটা বল। কোনো কারণ নেই, আর কখনো তুই আগ বাড়িয়ে এইসব করতে যাবি না। বলে নিশি সোজা হাঁটতে শুরু করলো। মেঘও পিছু পিছু যেতে শুরু করলো। নিশি গিয়ে সরাসরি ক্লাসে বসে গেল। মেঘ গিয়ে তার পাশের সিটে বসতে পারলো না। প্রতিদিন নিশি তার পাশে বসার জন্য লড়াই করত, কিন্তু আজ কি হলো? মেঘ চুপচাপ ক্লাস করে বাইরে নিশির জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু পরে জানলো যে নিশি ক্লাস শেষ করেই বাসায় চলে গেছে। মেঘ দাঁড়িয়ে না থেকে বাসায় চলে আসলো। ওদিকে কলেজ শেষ করে বাসায় এসে রুমে দরজা লাগিয়ে বসে থাকে নিশি। চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু ঝরছে, কিন্তু কেন? তাহলে কি সে মেঘকে ভালোবাসে? মেঘের সাথে খারাপ ব্যবহার করায় আমার এরকম কেন হচ্ছে? আমি কি মেঘকে ভালোবেসে ফেললাম? আরে না, ও তো আমার কাজিন। হয়তো ছোটবেলা থেকেই একসাথে থাকার জন্য ওর কাছ থেকে দূরে আসতে কষ্ট লাগছে, কিন্তু আমি কি এটা ঠিক করলাম? মেঘ আমার ব্যবহারে অনেক কষ্ট পেয়েছে হয়তো, কিন্তু আমার হাতে তো পথ খোলা নেই। আমি যে অজানা এক বাঁধনে আটকা পড়েছি। প্লিজ আমাকে মাফ করে দিস মেঘ। নিশির কান্না করছে। ওদিকে বিকাল হয়ে গেছে। আরিফের অবস্থা তেমন ভালো না, সে হাসপাতালে ভর্তি। ডান হাতটা কেটে ফেলা হয়েছে। শরীরের প্রতিটা স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট। রাতের আধারে কেউ তাকে আচমকাই আক্রমণ করেছে, তবে সে অনেকটা নিশ্চিত এটা মেঘের কাজ। মেঘ ছাড়া এই কাজ কেউ করতে পারে না। মেঘ কি এত সামান্য বিষয় নিয়ে এত ভয়ঙ্কর আক্রমণ করবে? তাহলে কি অন্য কেউ? আমাকে যেই আক্রমণ করুক না কেন, মেঘ তোর নিস্তার নেই। কফি হাউসে অনেক লোকের সামনে তুই আমাকে মেরেছিস। এতগুলো লোকের সামনে আমি অপমানিত হয়েছি। তোকে মেরে তোর রক্ত যতদিন রাস্তার কুকুরকে না খাইয়েছি, আমার শান্তি নেই। ওয়েট কর, আমি আসছি। মেঘ ছাদে দাঁড়িয়ে আছে। অনেক কষ্ট পেয়েছে নিশির এমন অদ্ভুত আচরণে। কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে থেকে অন্ধকার নামতেই রুমে চলে আসলো। রুমে এসে পড়তেও বসলো। ওদিকে নিশি বাবা মায়ের সাথে কিছু কথা বলে রুমে আসলো। ফোনের দিকে তাকাতেই দেখলো লোকটা মেসেজ করেছে। কি করো নীলপরি? নিশি সিন করলো, কিন্তু রিপ্লাই করলো না। একটু পর আবারও মেসেজ আসলো। মেঘের সাথে এরকম ব্যবহারের জন্য কষ্ট পাচ্ছ? নিশি অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। লোকটা কিভাবে জানলো সে যে মেঘের সাথে খারাপ ব্যবহার করেছে? নিশি এবার রিপ্লাই করলো। মন খারাপ, কিন্তু আপনি কি করে জানলেন? তুমি বোকা ছিলে, সারা জীবন বোকাই রয়ে গেলে। প্রতিদিন তোমার রুমে এসে তোমাকে দেখে যাই, আর এটা কোনো বিষয়? আমি তোমার অন্তরে লুকিয়ে আছি, দূর নীলিমায় রয়েছি তোমার পাশে, আমার প্রিয় নীলপরি। আশা করি এতক্ষণে আমার পাঠানো উপহারটা পেয়ে গেছো। এই শীতের সকালে স্তব্ধ মনে আমাকে ছাড়া কাউকে নিজের মনের অন্তরালেও কাছে চেও না, ধ্বংস হয়ে যাবে। শিশিরের শীতল স্পর্শে যদি শিহরিত হয় মন, বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ। আমার প্রিয় নীলপরি, তোমার অজানা প্রেমিক সারা জীবন তোমাকে আগলে রাখবে। নিশি লোকটার কথায় অবাক হলো। হয়তো সেই লোকটিকে প্রতিদিন প্রতি মুহূর্তে দেখেছে, কিন্তু সেই অদৃশ্য মুখোশের কারণে চিনতে পারছে না। এখন এক কাজ করো, তোমার বেলকনিতে দেখো একটা গিফট বক্স আছে, ওইটা নাও আর পড়তে বসো। গুড বাই। নিশির গিয়ে গিফট বক্সটা খুললো। চিরকুটের সাথে অনেকগুলো চকলেট আর একটা কানের দুল। নিশি চিরকুটটা খুলে পড়তে শুরু করলো। মানুষের জীবনে চাওয়ার শেষ নেই, স্বপ্নের সমাপ্তি নেই, আকুলতার অন্তি নেই। আমার চাওয়া তুমি, স্বপ্ন তুমি, আমার সব আকুলতা শুধু তোমার মাঝে, আমার জীবন শুধু তোমাকে ঘিরে। কষ্ট পেও না প্রিয় নীলপরি, জীবনে যা কিছু হয় ভালোর জন্যই হয়। আজ তো জ্যোৎস্না রাত, চাঁদের আলোয় পৃথিবী আলোকিত হচ্ছে, কিন্তু চাঁদও সুখী না। দেখো চাঁদের দিকে, কত যে কষ্ট তার বুকে। কখনো কালো মেঘ এসে তাকে ঢেকে যায়, কখনো সে জ্যোৎস্না হারায়, তবুও সব প্রতিকূলতা কাটিয়ে জ্যোৎস্না ছড়িয়ে সে হাসে, কারণ সে আকাশকে ভালোবাসে। ঠিক তেমনি
আমাদের জীবনের কিছু মুহূর্ত এমন আসে যখন ভাবি আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কিন্তু পরবর্তী জীবনে সেই সিদ্ধান্তগুলোই আমাদেরকে সফল করে। লোকটার কথা বলার স্টাইল অসাধারণ, যা বারবার মুগ্ধ করে নিশিকে। মনের মধ্যে অদ্ভুত এক অনুভূতি কাজ করে। অজানা কারণেই লোকটার কথাগুলো হার্টে এসে আঘাত করে। খুব ইচ্ছে হয় লোকটিকে দেখার, মনের কৌতূহল গুরুগম্ভীর ভাবেই প্রকাশ পেতে। কখন দেখা পাবে লোকটির? কখন জানবে সেই অজানা মানুষটিকে? হয়তো খুব শীঘ্রই, আবার হয়তো অনেক পরে। পরদিন সকালে নিশি ঘুম থেকে উঠে মেঘের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু মেঘ আসছে না। নিশির কিছুটা মন খারাপ হলো। এরপর একা একাই ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। ভার্সিটিতে গিয়েই মেঘকে দেখলো একা একা বসে আছে এক কোণে। হয়তো মন খারাপ। নিশিরও কেন জানি খুব কষ্ট হচ্ছে। ইচ্ছে করছে গিয়ে জিজ্ঞাসা করতে, কিন্তু তারপর যে অদৃশ্য এক বাঁধনে বাধা ও। যদি ওই লোকটা মেঘের কিছু করে দেয়, এর চেয়ে বরং সে দূরেই থাকবে। নিশি ক্লাসে চলে যায়, কিন্তু ক্লাস করতে ইচ্ছাই করছে না। তাই 2টা ক্লাস করে বেরিয়ে আসে। বাসায় এসে লোকটাকে মেসেজ করে। হাই। সঙ্গে সঙ্গে রিপ্লাইও আসলো। কিছু না নীলপরি, তুমি কি করো? কিছু না, এমনি শুয়ে আছি। আমার তো বিশ্বাস হচ্ছে না যে তুমি আগ বাড়িয়ে আমাকে মেসেজ দিছো। আসলে আমি একটা কথা বলার জন্য মেসেজ করেছি। বলো কি কথা? আপনি প্লিজ মেঘের কিছু করবেন না। ওর সাথে সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। কাল থেকে আপনার ভয়ে ওর সাথে কথা বলছি না। সেও কষ্ট পাচ্ছে, এদিকে আমিও পাচ্ছি। প্লিজ ওর কিছু করবেন না। কেন? তুমি কি মেঘকে ভালোবাসো? ঠিক তা না, তবে ওর সাথে কথা না বললে ভালো লাগে না। পারমিশন দিতে পারি, তবে 2টা শর্তে। কি 2টা শর্ত? প্রথম শর্ত হলো তুমি ওর সাথে শুধু ফ্রেন্ড অথবা মামাতো ভাই হিসেবে কথা বলবে, এর বাইরে কিছুই না। আর দ্বিতীয় শর্ত হলো আজ রাতে আমি আসবো, তখন ওইটা দিতে হবে। প্রথম শর্ত অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু দ্বিতীয় শর্ত মানা অসম্ভব। আমি কেন আপনাকে কিস করব? সাহস থাকলে ভূতের মতো না এসে দিনের বেলায় সামনাসামনি আসেন। আমি তো প্রতিদিন তোমার সাথে দেখা করি, কিন্তু তুমি তো চিনতে পারো না। আর শর্ত না মানলে তো কিছু করার নাই। কথা বলবো না ওর সাথে? কথা বললে ওকে আমি। আচ্ছা ঠিক আছে, তবে জাস্ট একটা। তাহলে কথা বলো, তবে ফ্রেন্ডের বাইরে কিছু না। ঠিক আছে। নিশির মুখে হালকা হাসি রেখা ভেসে উঠল। দৌড়ে ড্রেস চেঞ্জ করে মেঘের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে পৌঁছে কোনো কথা না বলে মেঘের রুমে চলে যায়। মেঘ পড়ার টেবিলে মাথা লাগিয়ে চোখ বন্ধ করে বসেছিল। কিরে দেবদাস হয়ে গেলি নাকি? ওদিক থেকে কোনো জবাব আসলো না। ওই মেঘ, কথা বলিস না কেন? নিশি মেঘকে ধাক্কা দেয়। মেঘ বিরক্তি নিয়ে দাঁড়ায়। কি হয়েছে? আর তুই এখানে আসছিস কেন? এখানে আসছি মানে? আমি এখানে আসবো না তো কোথায় আসবো? আমি তো বেহায়ের মতো ন্যাকামো করি। আপনি এখন ম্যাচিওর, আমি ভুলে গিয়েছিলাম। সরি, সেদিন মাথা খারাপ ছিল বলে ফেলছি। তুই তো আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। প্লিজ প্লিজ আমার রুম থেকে বেরিয়ে যা। আমি আর কখনো বেহায়ের মতো তোর সামনে হিরো সাজতে যাব না। তুই তোর মতো থাক। কি হয়েছে ব্রাদার? মেঘ থেকে হঠাৎ করে বৃষ্টি হয়ে গেলি কেন? সরি বললাম তো, এই দেখ কান ধরছি। বলে নিশি কান ধরে দাঁড়িয়ে থাকলো। ওদিকে মেঘও ওর কাণ্ড দেখে মনে মনে হাসছে। ওই আমার কানে তো ব্যথা করছে। আচ্ছা যা, শুধুমাত্র আজকের জন্য ক্ষমা করলাম। আরেকদিন এরকম করলে সব শেষ। নিশি মেঘকে টানতে টানতে ছাদে নিয়ে যায়। সন্ধ্যা নামতে কিছুটা দেরি আছে। আকাশটা হালকা মেঘলা, অসম্ভব সুন্দর লাগছে। নিশি এক মুহূর্তের জন্য থামছে না। 2 দিনের জমানো কথা একসাথে বলছে। মেঘ শুধু শুনেই যাচ্ছে। সন্ধ্যার পর মেঘ নিশিকে বাসায় দিয়ে যায়। নিশি কিছুক্ষণ টিভি দেখে ডিনার করে রুমে আসে। রুমে আসতেই দুপুরের কথা মনে হয়। শর্ত তো তাকে পূরণ করতেই হবে, কিন্তু লোকটা যদি জোর করে তাহলে? আমি করব। এখন লোকটা যদি জোর করে কিছু করে? আমাকে কি এত খারাপ মনে হয়? আমি তো তোমাকে ভালোবাসি নীলপরি। বিছানার পাশে লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখলো আজকেও। চোখে সেই কালো সানগ্লাস, সাথে সাদা শার্ট। এসে লোকটা ধপাস করে নিশির পাশে শুয়ে পড়ে। লোকটার শরীর থেকে অদ্ভুত এক পারফিউমের স্মেল আসছে, যা আগে কখনো দেখেনি। শার্টের হাতার কাছে একটু ছিঁড়া, হয়তো দেয়াল বেয়ে আসার সময় ছিঁড়ে গেছে। কি হলো? এত চুপচাপ কেন? তো কি করব? দিবা না ওইটা?
না দিলে হয় না, প্লিজ। তাইলে তো শর্ত পালন হলো না। আমিও মেঘকে লোকটার মুখ থেকে আর কোনো শব্দ বেরোচ্ছে না। ইচ্ছে করলেও সে কথা বলতে পারছে না। নিশি লোকটার ঠোঁটজোড়া দখল করে নিয়েছে। নিশি 2 মিনিট পর ছেড়ে দিল। ওর মনের ভিতরে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। মনে হচ্ছে খুব কাছের কাউকে কিস করছে। এই শরীরটা ওর বড্ড চেনা। থ্যাঙ্কস নীলপরি। আমি এই রাতের কথা কখনো ভুলবো না। সত্যি আমার জীবনের সেরা একটা রাত। আপনি সত্যি বলেন, প্লিজ। আপনি কে? কতবার বলবো, সময় হলে সব জানতে পারবে। সেই সময়টা কখন আসবে? যেদিন আমায় তুমি ভালোবাসবে সেদিন আমি তোমার সামনে আসব। তাহলে মনে হয় এই জীবনে আপনাকে দেখা হবে না। দেখা হবে, এটা আমার বিশ্বাস। আপনি এরকম কণ্ঠ পরিবর্তন করে কথা বলেন কেন? কই না তো, আমার কণ্ঠ এরকম। আমার কেন জানি মনে হয় আপনি আপনার কণ্ঠ পরিবর্তন করে কথা বলছেন। আচ্ছা, সব বাদ দাও, এখন ঘুমাও, আমি যাই। গুড নাইট আমার নীলপরি। গুড নাইট। পরদিন সকালে উঠে নিশি মেঘকে বারবার কল করতে থাকে, কিন্তু মেঘ কোনো ধরছেই না। তাই মামিকে কল করলো। তারা বলল কাল রাতে বেরিয়েছিল, এখনো আসেনি। নিশির মনের মধ্যে অজানা এক আতঙ্ক কাজ করতে শুরু করলো। নিশি দৌড়ে মেঘের বাড়ির দিকে যায়। মেঘের বাসায় এসে সবাই মিলে মেঘের নাম্বারে কল করতে শুরু করলো, বাট কারোরই ফোন মেঘ ধরছে না। সবাই চিন্তায় পড়ে গেল। নিশির বুকের ভেতরে একটা চাপা কষ্ট ফিল হচ্ছে। মনে হচ্ছে খুব প্রিয় কোনো একটা জিনিস হারিয়ে ফেলেছে ও। ওদিকে মেঘকে রাতে বাড়ি ফেরার সময় একটা কালো গাড়িতে করে তুলে নিয়ে বেঁধে রেখেছে আরিফ ও তার কিছু ছেলে। আরিফ হুইল চেয়ারে বসে মেঘের অসহায় মুখটা দেখছে আর হাসছে। মেঘের এখনো জ্ঞান ফেরেনি। আরিফ তার একটা লোককে বলল ছুরি রেডি করতে। মেঘ, তুই বড্ড ভুল করে ফেলেছিস আমার সাথে লাগতে এসে। তোর জন্য আমি আমার একটা হাত হারিয়ে হুইল চেয়ারে বসে আছি, আর তুই সারা জীবন আনন্দে ঘুরিয়ে বেড়িয়ে সময় কাটাবি, তা তো আর হবে না। আজ আমার যে ভয়ঙ্কর অবস্থা তোর করব। ওদিকে একটা লোক বড় একটা ছুরি নিয়ে আসলো। যা, তাড়াতাড়ি জল ঢেলে ওর জ্ঞান ফেরা, আজকে এখানে রক্তের বন্যা বয়ে যাবে। লোকটাকে মেঘের মুখের উপরে ঠান্ডা জল ঢেলে দেয়। মেঘ হকচকিয়ে উঠে আশ্চর্য হয়, কারণ তার 2 হাত চেয়ারের সাথে বাঁধা। সামনের দিকে তাকাতেই দেখলো আরিফ একটা ছুরি হাতে নিয়ে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে। এসব কি আরিফ? এত সহজে ভুলে গেলি? রেস্টুরেন্টে সবার সামনে আমাকে মেরেছিলি, তাও আমি তোকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু রাতের আধারে আমার হাত পা ভেঙে হসপিটালের বেডে শুয়ে দিয়েছিস। আজ শুধুমাত্র তোর জন্য আমি হাত হারিয়েছি, পা থাকার পরও অকেজো। কি আজে বাজে বকছিস? আমি কখন থেকে রাতের আধারে মারলাম? মিথ্যা বলবি না, আমি জানি এটা তুই ছাড়া আর কেউই না। তোর জন্য আমি নিশিকে হারিয়েছি, তোর জন্য আমাকে অ্যাকসেপ্ট করেনি। তোকেও আমি যতক্ষণ পর্যন্ত হুইল চেয়ারে না বসাচ্ছি আমার শান্তি নেই। মেঘ বুঝতে পারলো তার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে, তাই কোনো মতে হাত ছোটানোর চেষ্টা করছে, কিন্তু হাত ছাড়াতে সে ব্যর্থ। ওদিকে নিশি রুমের মধ্যে দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়েছে। আজ তার জন্য মেঘের এই অবস্থা। লোকটা তো বললেও মেঘের কোনো ক্ষতি করবে না, তাহলে কেন এখন মেঘের সাথে এরকম করলো? নিশি অনবরত লোকটিকে কল করে যাচ্ছে, কিন্তু ফোন ধরছে না, তাই মেসেজ করলো। আপনি যে এত নীচ, এত কাপুরুষ আমার জানা ছিল না। কেন করলেন এরকম? কেন কথা দিয়েও কথা রাখলেন না? কেন মেঘকে আটকে রাখলেন? প্লিজ আমার সাথে যা ইচ্ছা করুন, তবু মেঘকে ছেড়ে দিন প্লিজ। নিশি মেসেজ করেছে আর চোখ থেকে অবাধে অশ্রু গড়িয়ে পড়েছে। নিশি নিজেকেও বুঝতে পারছে না মেঘের জন্য তার এইরকম ফিলিংস হচ্ছে কেন। তাহলে সে কি মেঘকে ভালোবেসে ফেলেছে? হয়তো, না হলে ওর বুকের ভিতরে এতটা যন্ত্রণা হচ্ছে কেন? মেঘ ফিরে আয়, তোকে ছাড়া পৃথিবীটা শূন্য মনে হয়। প্রতিটা মুহূর্ত আমার কাছে বিষের মতো মনে হচ্ছে। নিশির পাঠানো মেসেজটা সিন হলো, কিন্তু রিপ্লাই আসলো না। তাই নিশি রাগ করে ব্লক করে দিল লোকটাকে। মেঘ অনেক কষ্ট করে হাতের বাঁধনটা একটু লুজ করতে পেরেছে। আরিফ তার লোকজন নিয়ে একটু সরে গিয়ে কিছু একটা আলোচনা করছে। এই সুযোগই মেঘ নিজের ডান হাতটা কোনো মতে ছাড়িয়ে পকেট থেকে ফোনটা বের করে একটা মেসেজ করে, আবার ফোনটা রেখে দিয়ে আগের মতনই বসে থাকে। একটু পর আরিফও তার সব লোকেরা এসে ঘিরে ধরল মেঘকে। জীবনের শেষ মুহূর্তের জন্য প্রস্তুত হয়ে নে মেঘ, বল তোর কোনো শেষ ইচ্ছা আছে কিনা? তোর মতো কাপুরুষের সামনে নিজের শেষ ইচ্ছা বলবো? সত্যি হাসি পাচ্ছে।
আরিফ রেগে গিয়ে মেঘের পেটে ছুরি দিয়ে আঘাত করে। মেঘের আর্তনাদে পুরো বাড়ি কম্পিত হয়। যে ছেলেকে কখনো তার বাবা মা কোনোদিন গায়ে হাত তোলেনি, আজ তার বুকে ছুরিবিদ্ধ। মেঘের পা রক্তে ভরে যাচ্ছে, শরীর অবশ হয়ে যাচ্ছে, পৃথিবীটাকে নিকষ কালো অন্ধকার মনে হচ্ছে। মেঘ নিজেকে সামলাতে পারছে না। জীবনের শেষ মুহূর্তে কেমন লাগছে মেঘ? সাহস থাকলে আমার হাত দুটো খুলে দে। সবাই শব্দ করে হেসে উঠে মেঘের কথা শুনে। তোরা শুনেছিস সবাই, ওর নাকি হাত খুলে দিব। হাত খুলে দিলে কি করবি? ঠিক সেই সময় পেছন থেকে কেউ মাথায় আঘাত করলো। আরিফ লুটিয়ে পড়লো মাটিতে। কয়েকজন কালো কাপড় পরিহিত লোক এসে সবাইকে বেধড়ক পেটাতে শুরু করলো। ওদিকে মেঘ আর চোখ মেলতে পারছে না, তাই ধপাস করে চেয়ার সহ উল্টো মাটিতে পড়ে গেল। লোকগুলো আরিফ ও তার লোকদের মেরে মেঘকে তুলে হাসপাতালে যায়। নিশি চারিদিকে মেঘকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায়। হঠাৎ করেই ফোনে আননোন নাম্বার থেকে মেসেজ আসে। মেসেজ দেখে কান্না করে দেয় নিশি, কারণ সেখানে মেঘের একটা পিক, সাথে হসপিটালের অ্যাড্রেসও দেওয়া। দৌড়ে মামা মামিকে কল করে নিশি। এরপর সোজা চলে যায় হাসপাতালে। মেঘের অপারেশন চলছে, সবাই বাইরে দাঁড়িয়ে আছে, সবার চোখেই জল। মেঘের বাবা মা একদম ভেঙে পড়েছেন, তাদের একমাত্র ছেলে। একটু পর ডাক্তার বেরিয়ে আসলো। শরীর থেকে অতিরিক্ত রক্ত বেরিয়ে গেছে, এখন বি নেগেটিভ রক্ত লাগবে। ডাক্তার, আমি দিব রক্ত, আমাকে নিয়ে চলুন। এরপর নিশিকে নিয়ে যাওয়া হয় ভিতরে। পাশের বেডে শুয়ে আছে মেঘ, পুরো পেটে ব্যান্ডেজ করা। মেঘের চোখগুলো ছোট হয়ে গেছে। এইসব দেখে নিশির বুকটা ফেটে যাচ্ছে। মেঘ প্লিজ সুস্থ হয়ে যা, তোকে ছাড়া এক মুহূর্তও ভালো লাগে না। তুই আমার জীবনে অক্সিজেনের মতো, তুই না থাকলে আমি শ্বাস নিব কি করে? রক্ত দিয়ে নিশি এসে বাইরে বসে। এতক্ষণ ফোনের দিকে লক্ষ্য ছিল না তার। ফোন হাতে নিয়ে লোকটার মেসেজ চেক করতে যাবে, তখনই মনে হলো রাগের মাথায় তখন লোকটাকে ব্লক করেছিল না, এখন ব্লক খুলবে নাকি খুলবে না। শেষে ব্লক খুলে বসে রইল। একটু পর মেসেজ আসলো। কি করো নীলপরি? যা চাচ্ছিলেন সেটাই করি, হাসপাতালে বসে আছি। তুমি কি ভাবছো আমি মেঘকে? তা নয় তো কি, ভূত এসে মেরেছে? ঠিক তখনই একটা পিক আসলো নিশির ফোনে, যা দেখে নিশির হাত কাঁপতে শুরু করলো। আরিফ সহ আরও কিছু লোক মনে পড়ে আছে, অনেক ভয়ঙ্করভাবে মারা হয়েছে তাদের। ও মাই গড, এসব কি? আরিফকে আমি প্রথমে মেরেছি, ও ভাবছে মেঘ ওকে মারছে, সেই জন্য মেঘকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলতে চাই। তোমার মেসেজ পেয়ে সঠিক সময়ে আমি আমার বন্ধুদের নিয়ে না পৌঁছালে তো এতক্ষণে দাফন শেষ হয়ে যেত। কি সব বাজে বাজে বকছেন? দাফন হবে মানে? আর আপনাকে অনেক ধন্যবাদ ওকে বাঁচানোর জন্য। তুমি কি ওকে ভালোবাসো? নিশি অবাক হয়ে গেছে। এই প্রশ্নের কি জবাব দিবে সে? নিশির হাত কাঁপতে শুরু করেছে। সত্যি বলতে নিশি নিজেও জানে না সে মেঘকে ভালোবাসে কিনা। কি হলো, রিপ্লাই নাই কেন? নিশি অনেক সাহস নিয়ে মেসেজ করে। আমি জানি না, তবে ওকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারি না। ও কষ্ট পেলে আমারও কষ্ট হয়, প্রতিটা মুহূর্ত মিস করি ওকে। যদি এটা ভালোবাসা হয় তাহলে আমি ওকে ভালোবাসি, খুব ভালোবাসি। আর যদি এটা আবেগ হয় তাহলে কিছু করার নেই। ওপাশ থেকে একটা রাগের ইমোজি দেয়। তাহলে আমার কি হবে? আপনার কি হবে মানে? আমি কি আপনাকে কোনোদিন দেখেছি নাকি কখনো বলেছি? তাহলে তো আরেকজন ভিলেন এসে গেল আমাদের লাভ লাইনে। তুমি আমার ছাড়া কারোর হতে পারো না। এসব কি বলছেন? আচ্ছা মেঘ, যদি এখন তোমার সামনে এসে বলে সে তোমাকে ভালোবাসে, তোমাকে বিয়ে করতে চায়, তাহলে কি হবে? তুমি কি রাজি হবে ওকে বিয়ে করার জন্য? আমি জানি মেঘ কখনো এরকম করবে না। ও কত মেধাবী স্টুডেন্ট, ও আমার থেকে ভালো মেয়ে পাবে। তোমার থেকে ভালো মানে? তুমি কি কম সুন্দরী? আচ্ছা, এক মুহূর্তের জন্য ধরে নাও ও তোমাকে প্রপোজ করেছে, তখন কি করবে? সত্যি এরকম হলে সেদিন হবে আমার জীবনের সবচেয়ে সুখের দিন। আমি তো চোখ বন্ধ করে রাজি হয়ে যাব। ঠিক তখনই কি হবে জানো? কি হবে? আমি এসে গুলি করে মেঘকে পৃথিবীর বাইরে পাঠিয়ে দিব। কথাটা শুনে নিশি খুব ভয় পায়। সত্যি যদি লোকটা এরকম কিছু করে, না এরকম হলে নিশিকে কি করবে? একটু পর একটা নার্স এসে বলে মেঘের জ্ঞান ফিরেছে। কথাটা শুনে নিশির অজান্তেই ঠোঁটের কোণে কিছুটা হাসির ঝলক আসে। মামা মামি দেখা করার পর নিশি যায় মেঘের সাথে দেখা করতে। মেঘ শুয়ে আছে। মেঘ কেমন আছিস? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তোর এরকম অবস্থা কেন? কই, আমি তো ঠিক আছি। তোর কি বেশি কষ্ট হচ্ছে? তুই একটু আমার পাশে বস। রাতে ঘুম না হওয়ায় আর ক্লান্তিতে চোখ দুটো অগ্নি রূপ ধারণ করেছিল নিশির। নিশি মেঘের পাশে বসে
তখন মেঘ নিশির হাতটা শক্ত করে ধরে। নিশি অবাক হচ্ছে মেঘের কাণ্ডে। আমাকে ক্ষমা করে দিস মেঘ, আমার জন্য তোর আজ এই অবস্থা। সেদিন আমার সাথে না গেলে আরিফের সাথে ঝামেলাও হতো না, আর আজ এই অবস্থাও হতো না। তুই কি করে জানলি আমাকে আরিফ এরকম করছে? কেউ একজন আরিফের মুখ থেকে সব সত্যি বলিয়ে সেটা রেকর্ড করে পুলিশের কাছে দিয়েছে, এরপর আরিফকে খুন করেছে। কে এরকম করলো? আচ্ছা যেই করুক, এইসব বাদ দে। এখন বল, আমাকে ক্ষমা করেছিস? আমি তোকে কি ক্ষমা করব? তুই তো আমাকে ঋণী করে দিলি। তুই রক্ত না দিলে হয়তো আমার জন্য এতক্ষণে দাফনের ব্যবস্থা করা হতো। প্লিজ এরকম বলিস না, আর তুই বেশি কথা বলিস না, রেস্ট নে। আচ্ছা নিশি, তোর কোনো বয়ফ্রেন্ড আছে? আজে বাজে কথা বলার জায়গা পাস না। আমার সাথে সব সময় থাকিস, বয়ফ্রেন্ড থাকলে তো জানতে পারতি। তা ঠিক। হঠাৎ এরকম প্রশ্ন কেন? না, এমনি জানতে চাইলাম। একটু পর ডাক্তার আসলো। মেঘকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হলো। সে পাড়ি দিল ঘুমের রাজ্যেতে। নিশির বাবা মাও মেঘকে দেখতে এসেছে। নিশি সারা রাত ঘুমায়নি। এখন বিকাল হয়ে গেছে, কিছু খায়ও নি, তাই মুখ শুকিয়ে গেছে। সবাই জোর করে নিশিকে বাড়িতে পাঠিয়ে দিল। নিশি বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার খায়। এবার রেস্ট নিতে যায়, কিন্তু ঘুম আসছে না। ফোনটা হাতে নিল লোকটার মেসেজ দেখার জন্য। হ্যালো, কি করেন? কিছু না। তুমি কি করো নীলপরি? শুয়ে আছি, মাথা ব্যথা করছে। কি হয়েছে? আমিও একটা কাজে আটকে গেছি, না হলে এসে তোমার মাথা টিপে দিতাম। আচ্ছা আপনি কি কাজ করেন? করি যা করার, একটা কাজ তো করি। আমাকে কি বলা যায় না? তোমাকে সামনাসামনি বলবো। তুমি কি আমার সাথে দেখা করতে চাও? অবশ্যই দেখা করতে চাই। আজকে তো রবিবার, সামনে রবিবার তোমার বার্থডে, সেদিন দেখা হবে। কিন্তু কোথায় দেখা করব? তোমাকে কোথাও আসতে হবে না, আমি আসবো তোমার কাছে। অপেক্ষায় রইলাম। এরপর নিশি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রান্নাঘরে যায়। মেঘের জন্য স্যুপ আর হালকা কিছু খাবার নিয়ে আবারও হাসপাতালে যায়। গিয়ে দেখে মেঘ রুমের মধ্যে বসে গল্প করছে কারুর সাথে। নিশি কেবিনে ঢুকে ঠিকমতো তাকাতেই দেখলো ছেলেটা রিমন। রিমন মেঘের খুব ভালো বন্ধু। নিশির সাথে যদিও মাঝে মাঝে দেখা হতো, তবুও তেমন একটা কথা বলতো না। তবে মেঘের সাথে খুব মিল রিমনের। নিশি খাবার নিয়ে রুমে ঢুকলো। মেঘ আর রিমন কেমন করে যেন হাসলো, যেটা নিশির চোখ এড়ালো না। কেমন আছো নিশি? জি খুব ভালো ভাইয়া, আপনি? ভালো না, মেঘের খুব কষ্ট হচ্ছে, আর সেটা দেখে আমারও মন তেমন ভালো না। কি সব বলছিস? আচ্ছা অনেক রাত হয়েছে, এখন আমি যাই, কালকে আবার আসবো। রিমন চলে যাওয়ার সময় আবারও মেঘের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করলো। তখন দুজন রহস্যময় হাসি দিল। এবারও সেটা নিশি লক্ষ্য করলো। নিশি মেঘের সামনে খাবার আনলো। এসব রাখ, এখন খাবো না। খাবি না মানে? আমি এত কষ্ট করে তোর জন্য নিয়ে আসলাম। মেঘ কিছুটা নড়ে উঠতে চাইলো, কিন্তু অতিরিক্ত ব্যথার কারণে পারল না। মেঘ, তোর কি বেশি কষ্ট হচ্ছে? না, আমি ভালো আছি। মিথ্যে বলার জন্য যদি মৃত্যুদণ্ড হতো, তবে কষ্টে থেকেও ভালো আছি বলার কারণে অনেকেই ফাঁসিতে ঝুলতো। তাই মিথ্যে না বলে সোজা খাবার খা। বলেই মেঘের মুখে খাবার তুলে দিল। মেঘও চুপচাপ খেয়ে যাচ্ছে। মানুষের জীবনে প্রিয় মানুষের উপস্থিতি অকল্পনীয়। প্রিয় মানুষের সঙ্গ মাঝে মাঝে ওষুধের চেয়েও অনেক বেশি কার্যকর হয়। মেঘের কাছে ব্যাপারটা এখন তেমনই। খাওয়া শেষে নিশি মেঘের পাশে বসে ফোনটা বের করে। লোকটার মেসেজ দেখে রিপ্লাই করে। কি রে, কার সাথে চ্যাট করিস? বয়ফ্রেন্ড আছে বললেই তো হতো। বেশি বুঝবি না, আমি আমার ফ্রেন্ডের সাথে মেসেজ করছিলাম। নিশি ফোনটা রেখে মেঘের পাশে বসে থাকে। সারা রাত দুজনে গল্পও করে। শেষ রাত এসে মেঘ ঘুমিয়ে যায়। সকাল সকাল মামা মামিও চলে আসে, তাই নিশি বাসায় চলে যায়। এভাবে 3 দিন কেটে যায়। আজ মেঘকে বাসায় নিয়ে আসা হবে। মনের মধ্যে অজানা এক আনন্দ কাজ করছে নিশির। নিশি মেঘের সব জিনিসপত্র গুছিয়ে মেঘকে ধরে নিয়ে গাড়িতে তোলে। মেঘ সোজা হয়ে বসতে পারছিল না, তাই নিশি তাকে জড়িয়ে ধরেছিল। মনের মধ্যে অদ্ভুত এক ফিলিংস কাজ করছে। ইচ্ছে করছে এইভাবেই সারা জীবন ওকে জড়িয়ে ধরে রাখি। কিরে, কোন জগতে হারিয়ে গেলি? হারাবো কেন, আমি আছি তো। বাসার সামনে গাড়ি এসে থামে। নিশি মেঘকে ধরে নিয়ে যায় রুমে। আচ্ছা মেঘ, তুই চেঞ্জ করে নে, আমি কাপড় বের করে দিচ্ছি। কাপড় বের করা লাগবে না, আমি পারবো, তুই যা। নিশি কোনো কথা না শুনে কভারটা খোলে।
খুলতেই সে আশ্চর্য হয়ে যায়। সেদিন রাতে সেই অদ্ভুত স্মেলটা আসছিল। নিশি কিছুটা অবাক হয়ে যায়, কোথা থেকে স্মেলটা আসছে খুঁজতে থাকে। পিছনে তাকিয়ে দেখে মেঘ বিছানায় উল্টো হয়ে শুয়ে আছে। নিশি মনের ভিতরে অজানা এক শিহরণ বয়ে যেতে লাগলো। তাহলে কি সেই অজানা মানুষটা কি মেঘ? কিন্তু মেঘ কিভাবে হবে? মেঘের পক্ষে তো সম্ভবই নয় এই কাজ করা। আর মেঘের অপারেশনের সময় পর্যন্ত লোকটির সাথে চ্যাট হচ্ছিল নিশির। তাহলে তো মেঘ হওয়ার প্রশ্নই ওঠে না। নিশি কিছু ভাবতে পারছে না, তাই একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে মেঘকে দেয়। মেয়েকে কি জিজ্ঞেস করব ওই পারফিউমটা কই পেলো? কিন্তু যদি সন্দেহ করে, কি করব এখন আমি? কিরে, এত ভাবনা কিসের? কিছু না, এমনি। তাহলে এখন আপনি আসতে পারেন, আমি চেঞ্জ করব। আমি থাকলে কি হয়? এই কি বলছিস? পাগল হয়ে গেলি নাকি? আজব। হয়েছে, যাচ্ছি। আমি এমনি মজা করছিলাম। নিশি বেরিয়ে যায়। একটু পর হাতে খাবারের প্লেট নিয়ে আসে। একটু আগেই তো খেলাম, এখন আবার কেন? একটু আগে খেলে কি হবে? এখন আবার খেতে হবে। না খেলে এনার্জি কই পাবি? তোর খাবার তুই খা, আমি খাবো না। খাবি না মানে? জোর করে খাওয়াবো। বলে নিশি মেঘের মুখে খাবার ঢুকিয়ে দেয়। মেঘ কিছুটা করুণ চোখে বলে, আজ একটু অসুস্থ বলে তুই আমার সাথে জোর করছিস? এসব ইমোশনাল কথা শুনিয়ে কোনো লাভ নেই। খাবার তোকে খেতেই হবে। নিশি মেঘকে খাইয়ে দিয়ে অন্য রুমে গিয়ে বিশ্রাম নেয়। ফোন হাতে নিয়ে লোকটাকে মেসেজ করে। কি করেন? কিছু না, বসে আছি। আচ্ছা, আপনি কি সবসময় অনলাইনে থাকেন? যখনই মেসেজ দেই সাথে সাথে রিপ্লাই? আমি সবসময় ওয়েট করি কখন আমার নীলপরি মেসেজ দিবে। ও তাই? হুম। আপনাকে দেখার কৌতূহল কিন্তু দিন দিন বাড়ছে। আর তো মাত্র 7টা দিন। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। যাক, এতদিনের কষ্ট সফল হলো। কিভাবে? তুমি যে আমার জন্য অপেক্ষা করছো, এটাই আমার সার্থকতা। ও তাই? আচ্ছা, ভালো থাকেন, আমি ঘুমাবো। পরদিন সকালে নিশি ড্রয়িং রুমে বসে আছে। একটু পর দেখলো রিমন ভাই আসছে। এসে কোনো কথা না বলে সোজা মেঘের রুমে চলে যায়। রিমনের হাতে একটা ব্যাগ। অনেকক্ষণ হলো দুজনে দরজা বন্ধ করে বসে আছে। নিশি একবার রুমের সামনে যাচ্ছে, আরেকবার ড্রয়িং রুমে আসছে। বেশ কিছু সময় পরে রিমন বেরিয়ে আসলো। কি অবস্থা নিশি, ভালো আছো? জি ভাইয়া, আপনি? আমিও ভালো আছি। মেঘের খেয়াল রেখো। এভাবে আরও 4-5 দিন কেটে যায়। নিশি নিজের সর্বোচ্চ চেষ্টা করছে মেঘকে সুস্থ করে তোলার। মেঘও এখনও হাঁটতে পারছে। আজ শুক্রবার, মেঘ নামাজের জন্য রেডি হচ্ছে। নিশি আড়াল থেকে শুধু দেখেই যাচ্ছে। সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে রুমে বসে আছে মেঘ। তখন রুমে আসে নিশি। মেঘ, তুই যেতে পারবি যদি কষ্ট হয়? না, সমস্যা হবে না। কিন্তু তোকে কিন্তু অনেক কিউট লাগছে। ও তাই? হুম। মেঘ নামাজ শেষ করে আসে। সারাদিন গল্প করে আবারও সবার সাথে দেখা করে কাটায় মেঘ। নিশিও নিজের বাড়িতে ফিরে যায়। পরদিনও একইভাবে কেটে যায় দুজনে। মেঘ এখন অনেকটাই ফিট। রাতে শুয়ে আছে নিশি। অদ্ভুত এক কৌতূহল কাজ করছে। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। লোকটা বলেছিল ঠিক 12টার সময় আসবে। লোকটাকে দেখার অদম্য ইচ্ছে নিশির মনের মধ্যে বাসা বেঁধেছে। ঘড়ির কাঁটা যখন 11:59 আর মাত্র 1 মিনিট বাকি। নিশি চোখ বন্ধ করে মুহূর্তটা উপভোগ করছে। ঠিক 12টা বাজতেই নিশি দেখে সারা রুমে নীল রঙের লাইট জ্বলে উঠেছে। নিশির এবার ভয় হতে লাগলো। নিশি পেছন ঘুরে তাকাতেই কারোর সাথে ধাক্কা লাগলো। দেখলেও কেউ একজন তার পাশে শুয়ে আছে। নিশি কিছুটা অবাক হলেও পরে মানিয়ে নেয়। লোকটার গা থেকে অদ্ভুত বিমোহিত করা সেই পারফিউমের স্মেল আসছে। আপনি কখন আসলেন? এসেছি অনেক আগে, এসে এসব সাজালাম। কি? আর আমি কিছুই বুঝতে পারলাম না। আজ আমি তোমাকে কিছু কথা বলতে চাই। এবার কণ্ঠটা চেনা চেনা লাগছিল নিশির কাছে। লোকটা এতদিন কণ্ঠ পরিবর্তন করে কথা বলেছে। বলুন, কি বলবেন? নিশি, আমি রাতে ঘুমাতে পারি না। সব সময় তুই আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকিস। তোকে অনেক দেখেছি, কিন্তু প্রথম যেদিন তোর ফ্রেন্ডের বিয়েতে নীল শাড়ি পরে গিয়েছিলি, আমি সারা পথ তোর দিকে তাকিয়েছিলাম। মনের আকাশে হাজারো স্বপ্ন বুনেছিলাম। এবার নিশি টান দিয়ে মুখ থেকে মাস্কটা খুলে ফেলে। ও মাই গড মেঘ, তুই তুই এতদিন এসব করেছিস? আমি কেন অন্য কাউকে আশা করছিলি বুঝি? আমি তো হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি তোর ভালোবাসা নিব বলে। দে, কত ভালোবাসা দিবি। বিনিময়ে একটা হৃদয় তোকে দিব, যা কখনো ফিরিয়ে নিব না। নিশি মেঘের উপরে উঠে গেল। এই কি করছিস? আমি ব্যথা পাচ্ছি তো।
নিশি ভুলে গিয়েছিল মেঘের অসুখের কথা। নিশি একটু নেমে আসে। মেঘ কিছু বলতে যাবে তার আগে নিশি মেঘের দুই ঠোঁট দখল করে নেয়। মেঘ চোখ বন্ধ করে পুরো বিষয়টা উপলব্ধি করলো। প্রায় 5 মিনিট পর নিশি ছাড়ল মেঘকে। হয়েছে নাকি আরো লাগবে? না, আমি হাঁপিয়ে গেছি। এতটুকু তো এই ঘায়েল, তাহলে পরে কি হবে? আমি তোকে অনেক ভালোবাসি, আমার মনে নীলপরি করে সারা জীবন রাখতে চাই। তুই কি হবি আমার রানী? নিশি মেঘের কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, তোর প্রতি আমার অদ্ভুত ফিলিংস কাজ করে। আমি এটার মানে বুঝতে পারি না, তবে যতটুকু বুঝেছি তোকে আমার জীবনে অক্সিজেনের মতো প্রয়োজন। আমি তোর সাথে সারা জীবন থাকতে চাই। মেঘ অদ্ভুত চাহনি নিয়ে অপেক্ষা করছিল। যখন শুনল তখন ঠোঁটের কোণে অল্প একটু হাসি এসে জমা হলো। কিন্তু তুই কিভাবে আমাকে টেক্সট দিলি? তোর তো অপারেশন ছিল, আর আমার রুমে কিভাবে ঢুকতি? রুমে ঢুকার তো কোনো রাস্তা নেই। ইচ্ছা থাকলে উপায় এমনিতেই হয়। আমি যখন অসুস্থ ছিলাম তখন রিমনকে বলেছিলাম টেক্সট করতে, যাতে তুই আমাকে সন্দেহ না করিস। তোকে একটা বিগ সারপ্রাইজ দিতে পারি। মেঘ পকেট থেকে একটা চাবি বের করে বলে, এটা তো রুমের একটা ডুপ্লিকেট চাবি, অনেক কষ্ট করে বানিয়েছিলাম, আর পিছনের গেটে এসে দরজা খুলতাম। এসব করার কি দরকার? আমাকে সরাসরি বললেই তো পারতি। সরাসরি বলার সাহস পাই নাই। যদি অ্যাকসেপ্ট না করিস তাহলে আমাদের ভিতর ফ্রেন্ডশিপটাও নষ্ট হবে। বাহ, অনেক বুঝিস তাহলে। হুম। তাহলে এটা বুঝোস না বার্থডের দিনে উইশ করে গিফট দিতে হয়? সম্পূর্ণ ভুলে গেছি এসব করতে গিয়ে। তা তো ভুলবি। ফ্রেন্ড ছিলাম, অনেক ভালো ছিলাম, প্রতি বার্থডেতে কত গিফট দিতি। মেঘ নিশিকে তুলে চোখ বেঁধে দেয়। এরপর তাকে নিয়ে ব্যালকনিতে যায়। গিয়ে চোখটা খুলে দেয়। অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে ব্যালকনির প্রতিটা কোণা। মাঝখানে সুন্দর করে লেখা, হ্যাপি বার্থডে আমার নীলপরি, অনেক ভালোবাসি তোমায়। এসব কখন করলি? যখন তুই শুয়েছিলি রুমে, বেশি সাজাতে পারিনি, তুই দেখে ফেলবি, তাই এইখানটায় সাজালাম। অনেক সুন্দর হয়েছে। অসুস্থ শরীর নিয়ে এসব করতে গেলি কেন? অসুস্থ হলে কি আমার নীলপরির বার্থডে ভুলে যাব? এত ভালোবাসা আমার অজানা ছিল। অজানা ভালোবাসা। এরপর দুজনে কেক কেটে একে অপরকে খাইয়ে দেয়। মেঘ পকেট থেকে ছোট্ট একটা বক্স বের করে নিশির হাতে দেয়। এটা কি? খুলে দেখ। আজ পর্যন্ত যত গিফট দিয়েছি সব আব্বুর টাকায় হলেও এটা আমার নিজের টাকা জমিয়ে কিনেছি তোকে দেওয়ার জন্য। নিশি কান্না করে দেয়। মেঘ 2 হাত দিয়ে নিশিকে শক্ত করে জড়িয়ে ধরে। এই কান্না করিস কেন? জানি না, এমনিই কান্না পাচ্ছে। এখনো তো অনেক গিফট বাকি আছে, সবগুলো নিবি না? না, আমার গিফট লাগবে না, আমার তোকে চাই। তুই পারলে গিফট হয়ে যা আমার জন্য। আমি তো সবসময় তোর, এখন এগুলো নেই। নিশি বক্সটা খুলে দেখে অনেক সুন্দর একটা চেন, মাঝখানে ছোট্ট করে মেঘ লেখা। পছন্দ হয়েছে? খুব খুব। এটা পরিয়ে দেয় আমায়। মেঘ নিশির গলায় চেনটা পরিয়ে দেয়। এরপর নিশির কাঁধের পাশে হালকা করে ঠোঁট স্পর্শ করতেই নিশি কেঁপে ওঠে। এরপর মেঘ একে একে অনেকগুলো গিফট বক্স নিয়ে আসে। এইসব কি? গিফট? এতগুলো দিয়ে কি করব? আচ্ছা, আগে খুলি, তারপর তো দেখা যাবে কি করা যায়। নিশি একে একে সব গিফটগুলো খুলছিল, তা আবার মেঘের কোলে বসে। মেঘ এক দৃষ্টিতে শুধু তাকিয়েছিল নিশির দিকে। পরের দিন বাসায় একটা ছোট পার্টির আয়োজন করা। মেঘ নিজের বার্থডেতে নিশির কাছ থেকে পাওয়া নীল পাঞ্জাবিটা পরে আসলো। সারা বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে। মেঘ ফুপির বাড়িতে ঢুকে অবাক হয়ে গেল। বিশাল একটা কেক আনা হয়েছে নিশির জন্য। মেঘ নিশির রুমে গেল, গিয়ে দেখে নিশি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। মেঘ নিশিকে কোলে তুলে নেয়। ঘুমের মধ্যে হাওয়ায় ভাসতে থেকে নিশির চোখ খুলতেই দেখে সে মেঘের কোলে। সকাল সকাল প্রিয় মানুষটার মুখ দেখে মুচকি হাসে নিশি, টান দিয়ে গালে চুমু দেয়। মেঘ মুচকি হেসে রেডি হতে বলে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর মেঘের ফুপা ফুপি সবাই জমা হয়ে যায়। মেঘের বাবা মাও উপস্থিত, কিন্তু উপস্থিত নয় শুধু কাঙ্ক্ষিত মানুষটি। প্রায় 5 মিনিট পর নিশি নামে, নীল একটা শাড়ি পরে, যেটা কাল রাতে মেঘ দিয়েছিল ওকে। মেঘ অবাক হয়ে শুধু তাকিয়েছিল। কি হলো মিস্টার? যেভাবে তাকিয়েছিলেন মনে হচ্ছিল ভূত দেখেছেন। ভূত না, পরি দেখছিলাম। আমার নীলপরীকে প্রথম যেদিন ভালোবেসেছিলাম সেদিন এমনই ছিল, আর আজ আবার দেখলাম। তোমাকেও কিন্তু অনেক কিউট লাগছে। সবাই কেক কেটে খাওয়া দাওয়া করে চলে যেতে নেবে তখন মেঘের বাবা আর নিশির বাবা সবাইকে থাকতে বলেন। মেঘ বুঝতে পারলো না কিছুই। আজ শুধু আমাদের নিশি মামুনির জন্মদিন নয়,
আজ আর একটা বিশেষ দিন। আজকের দিনে আপনাদেরকে একটা সুখবর দিতে চাই। আগামী শুক্রবার নিশি আর মেঘের বিয়ের ব্যবস্থা করেছি। আপনারা সবাই উপস্থিত থাকবেন আর ওদের জন্য দোয়া করবেন। মেঘ কথাটা শুনে হাসবে না কাঁদবে খুঁজে পাচ্ছিল না। একরকম আকাশ থেকেই পড়ছিল সে। আশ্চর্য দৃষ্টি নিয়ে নিশার দিকে তাকিয়ে নিশি সবার সামনে দৌড়ে এসে মেঘকে জড়িয়ে ধরে। সবাই একসঙ্গে হাততালি দেয়। এসব কি? সারপ্রাইজ কি শুধু তুমিই দিতে পারো? আমি তোমাকে দিতে পারি না? আমার জীবনের সেরা সারপ্রাইজটা দিলি আজকে। এই কি করছিস? ছাড়, আব্বু আম্মু আছে তো। ছাড়বো না। ওরা আছে তো কি হয়েছে? আমি আমার জামাইকে ধরে রাখছি, তাতে তো কার কি? বিয়ের আগেই জামাই, যদি বিয়ে না হয়? খবরদার বলছি, আমাকে রাগাবে না। আচ্ছা, রাগ করা লাগবে না। বলেই নিশি শক্ত করে জড়িয়ে নেয় মেঘকে। মেঘও পরম আবেশে জড়িয়ে ধরে তার নীলপরীকে। সবার সাথে হাসি আড্ডায় কেটে যায় রাতটা। পরদিন থেকে বিয়ের তোড়জোড় শুরু হয়। দেখতে দেখতে গায়ে হলুদের দিনও চলে এলো। নিশির বাড়ি আর মেঘের বাড়ি সাজানো হয়েছে। নিশি নিজের রুমে বসে সাজছিল, তখন হঠাৎ করেই কারো স্পর্শে কেঁপে ওঠে। বুঝতে পারে এটা মেঘ। কি করো জান? দেখো না কি করি। সত্যি তোমাকে আজ অনেক কিউট লাগছে। ওমা তাই? আমার জামাইকেও তো খুব সুন্দর লাগছে হলুদ পাঞ্জাবিতে। মেঘ নিশির গলা জড়িয়ে ধরে গভীর এক চুমু এঁকে দেয়। নিশি ছাড়ানোর জন্য ট্রাই করছে, কিন্তু পারছে না। তার সাজ অনেকটা নষ্ট হয়ে গেল। মেঘ ছেড়ে দিলেও কিছুক্ষণ পর। কুত্তা ধলা বান্দর, আমার পুরো শ্বাসটা নষ্ট করে দিলি। দেখবি তোর বিয়ের পর বাবু হবে না, সারা জীবন আব্বু ডাক শুনবি না, তোর বউ মরবে। মেঘ এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ওদিকে নিশি কথাগুলো বলেই নিজেই জিহ্বায় কামড় দিল। নিশি, তুই এসব কি বলছিস? 2 দিন পর ওই ধলা বান্দরের বউ তো তুই হবি। তখন যদি তোর অভিশাপ কাজে লেগে যায়। ও গড, আমার সব অভিশাপ তুলে নিলাম। ওর যেন এতগুলা কিউট বেবি হয়, যাতে একটা ফুটবল টিম বানানো যায়। নিশি আবারও পার্লারদের মেয়েদেরকে রুমে আসতে বলে। এরপর সেজে নিচে যায়। সবাই কত আনন্দ করছে। মেঘ তখন নিশিকে ভিডিও কল করলো। জান না যাবে আমার সাথে? তোরে আমি একবার হাতের কাছে পাই সাদা বিল্লি, তোরে আমি খুন করব। জামাইকে এসব কেউ বলে নাকি? পচা কথা। তুই একটা কুমড়ো, একটা আস্ত কচি পাঠা। আচ্ছা, তুমি বসে সিলেক্ট করো কি নাম দিবে, এরপর কল করে আমাকে জানিও। আর না হলে একদম বাসর ঘরে শুনবো। কুত্তা, সাদা বান্দর, ফোন রাখ। নিশি ফোনটা রেখে মুচকি হাসে। মনে মনে ভাবছে যদি মেঘ আসতো তাহলে সেও ডান্স করতে পারতো। ধুর, কি করলাম? সবাই কত মজা করছে আমার বিয়ে, আমি কিছু করতে পারছি না। কিন্তু তোমার জামাই তোমার সব দুঃখ বুঝতে পারে। পাশে তাকাতেই মেঘ তার পাশে বসতে থাকতে দেখে অবাক হয়ে যায়। ছেলেটা আজব, কখন কি করে বোঝা দেয়। তুমি কখন আসলা? তুমি নাকি আপনি একটা সিলেক্ট করো। না, আমার 3টাই লাগবে। যখন নর্মাল থাকবো তুমি বলবো, যখন রেগে যাব তুই বলবো, আর যখন অভিমান করব তখন আপনি বলবো। বুঝছো সাদা বান্দর? বুঝলাম। এখন যদি আপনি একটু উঠতেন আমি ধন্য হতাম। নিশি উঠতেই মেঘ নিশিকে কোলে তুলে নেয়। সবাই হাততালি দিতে থাকে। মেঘ নিশিকে নিয়ে কাপল ডান্স করতে থাকে। নিশি অনেকটা লজ্জা পায় সবার সামনে। যখন ডান্স শেষ হলো তখন নিশি লজ্জায় মেঘের বুকে মুখ লোকালো। ঠিক সেই সময় মেঘের ফোনে কল আসলো। রিমন কল করেছে। এই বেটা তুই কই? তোদের ভাবির সাথে কাপল ডান্স করছি। শালা বাটপার, আমরা এখানে ওয়েট করছি আর তুই ওখানে গিয়ে কাপড় ডান্স করছিস? তোর ভাবির আবদার। 5 মিনিটের মধ্যে না আসলে এমন জায়গায় লাথি দিব জীবনও বাবা ডাক শুনতে পারবি না। তোর পায়ে ধরে আমি এখনই আসছি। বিয়ের আগে আমার এত বড় ক্ষতি করিস না। 5 মিনিট থেকে 18 সেকেন্ড শেষ। মেঘ নিশিকে ছেড়ে দৌড়ে চলে আসে। নিশি মেঘের এমন কাণ্ডে হেসে উঠল। পাগল। পরদিন সকাল হতেই সবাই সাজতে ব্যস্ত হয়ে পড়ল। বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। নিশি নিজের রুমে মন খারাপ করে বসেছিল। তখন তার মা রুমে আসলো। নিশি তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরে পাগলি মেয়ে, কান্না করিস কেন? তোমাদের ছেড়ে আমি কিভাবে থাকবো আম্মু? এটা কোনো কথা? ওই বাড়ি তো তোর নিজের বাড়ি মতো। যখন ইচ্ছে এখানে আসবি। আর মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন তোর স্বামীর সংসার করতেই হবে। দেখছিস না আমি তোর বাবার সংসার করছি। আচ্ছা আম্মু, মেয়েরা কেন সব সময় কষ্ট পাবে? ছেলেরা কেন আসে না? নিশির মা মেয়ের কথা শুনে না হেসে থাকতেই পারলো না। একটু পর থেকে বাড়িতে মেহমান আসা শুরু করলো। নিশির নিজের রুম থেকে বের হতে পারছে না, তাই মেঘকে কল দিল, কিন্তু মেঘ ফোন ধরছে না। ধলা বান্দর, আমার কল ধরছিস না?
দেখবি তোর বিয়ের দিনই বউ মরবে। নিশি কথাটা বলেই আবারও নিজের জিহ্বায় কামড় দিল। দূর নিশি, তুই সব সময় এমন করিস কেন? সব কথা ঘুরে ফিরে নিজের দিকেই নিয়ে আসিস। ওদিকে বেচারা মেঘের অবস্থা তো পুরাই খারাপ। বাড়ির সবাই চেপে ধরে বিভিন্ন রিচুয়াল পালন করাচ্ছে। যখন শেরওয়ানি পরে বের হবে, সবাই বলল তার মাকে গিয়ে বউ আনতে যাচ্ছে। এই কথাটা বলতে মেঘ তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমার জন্য একটা জল্লাদ আনতে যাচ্ছি, তুমি প্লিজ ওর হাত থেকে আমাকে বাঁচাইও। তুমি আবার ওর পক্ষ নিতে যেও না। একটা থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। আমার ঘরের বৌমাকে নিয়ে আয় যা। বিয়ে করার আগেই পল্টি নিলা। আল্লাহ, তুমি এদের হাত থেকে বাঁচাইও। মেঘের কথায় সবাই হেসে উঠল। মেঘ গিয়ে গাড়িতে উঠল। বর আসার শোরগোলে নিশি মনে মেঘকে দেখার কৌতূহল জাগলো। মেঘকে সে অনেক কাছ থেকে দেখেছে, কিন্তু কেন জানি মেঘকে আজ দেখতে খুব ইচ্ছা করছে। রুমে অস্থির হয়ে পায়চারি করতে শুরু করলো সে। কিছুক্ষণ পর এসে তাকে নিচে নিয়ে যাওয়া হলো। নিশি সিঁড়ি দিয়ে নামছিল আর মেঘের দিকে তাকাচ্ছিল। মেঘের চোখে চোখ পড়তেই অজানা আবেশে হারিয়ে গেল নিশি। নিশিকে নিয়ে মেঘের পাশে বসানো হলো। ঋষি, চল এখান থেকে চলে যাই। কি সব বাজে বাজে বকছিস? আমার এরকম সংসেজে বসে থাকতে ভালো লাগছে না। চুপ করে বস। আরে বন্ধু, সব কথা ভাষ্য করে হবে, এখন চুপ করে বসে থাক। রিমনের কথায় নিশি লজ্জায় পড়ে গেল। এই টিকটিকিটার জন্য সবখানে লজ্জায় পড়তে হয়। প্লিজ আমাকে আর গালি দিস না। নিশি অবাক হয় মেঘ কিভাবে বুঝলো নিশি তাকে গালি দিচ্ছে। এই, তুই কি করে বুঝলি? আমি তো মনে মনে বলছি। তুমি এমন মনে মনে বলছো, এলাকার সব লোক শুনতে পাচ্ছে। তা ঠিক। এটা কি বললি? দেখে নিব তোকে। এভাবেই বিয়েটা সম্পন্ন হয়ে গেল। রাতে বাসর ঘরের সামনে সামনে দাঁড়িয়ে পায়চারি করছে মেঘ। রুমে ঢুকতে তার ভয় করছে। এই মেয়ে যা ডেঞ্জারাস, না জানি আজ তাকে কি হবে। অনেক ভেবেচিন্তে প্রবেশ করতেই তার সংবেদনশীল জায়গায় কেউ কিছু একটা দিয়ে আঘাত করলো। মেঘ চিৎকার দিল, কিন্তু আওয়াজ বাইরে যায় না। তার মুখটাকেও কাপড় দিয়ে বেঁধে রেখেছে। বাসর ঘরে এমন শক খাবে সে কল্পনাও চিন্তা করেনি। মেঘ দাঁড়িয়ে থাকতে পারল না, সোজা বসে পড়ল। নিশি এবার কিছুটা ভয় পেয়ে গেল। এই মেঘ, কি হলো তোর? এই, খবরদার, তুই আমাকে টাচ করবি না। তুই আমাকে শেষ করে দিয়েছিস। কিভাবে শেষ হলি? তুই তো এখানেই আছিস। এমন অ্যাটাক করলি, আমি মনে হয় আর জীবনে বাবা হতে পারবো না। কি বলিস? তুই বাবা না হলে আমি আম্মু হব কি করে? সেটা আঘাত করার আগে চিন্তা করা উচিত ছিল। ধুর, রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। এখন আমি কি করব? আচ্ছা, সত্যিই কি তোর সব শেষ? তোর নামে আমি স্বামী নির্যাতনের মামলা করব। কাল খবরের কাগজে হেডলাইন হবে, বাসর রাতে স্বামীর সব শেষ করলো স্ত্রী। সরি রে, আমি বুঝি নাই। দেখি কি হয়েছে। আউ! কি হলো? চিৎকার করছিস কেন? তুই আমার থেকে 100 হাত দূরে থাক। তোর মাথা খারাপ হয়ে গেছে। কাল তোকে পাবনায় পাঠাতে হবে। কি সব বলছিস? আঘাত দেখবি? তা আমি কি ভুল বললাম? আঘাত কেমন পেয়েছিস সেটাই দেখবো বললাম। আরে আঘাত কোন জায়গায় করছিস বুঝতেছিস? ও সরি, আমি ভুলেই গেছিলাম। এখন কি হবে? একটা সলিউশন আছে। কি সলিউশন? মনে কর একটা টুথব্রাশ হালকা ফেটে গেলেও আমরা 2-3 দিন চালাতে পারি। টুথব্রাশের সাথে এর সম্পর্ক কি? আগে পুরোটা শোন। টুথব্রাশ অল্প নষ্ট থেকে পুরোপুরি নষ্ট হতে হতে যদি আমরা দাঁত ব্রাশ করে ফেলি, পরে সেটা ফেলে দিলেও প্রবলেম হবে না। আর ওয়েট করলে সব শেষ। তার মানে? তুই যেটা ভাবছিস ওইটাই। ওরে বাটপার, তোর এতক্ষণের অভিনয়ের মূল উদ্দেশ্য এটা? কি আমি এতক্ষণ অভিনয় করছিলাম এটা তুই বলতে পারলি? যা, তোর জিনিস যদি ইউজ না করে নষ্ট হয়ে যায় তাতে তোকেই পস্তাতে হবে। ওয়েট, আমি দেখাচ্ছি। বলেই নিশি মেঘের দিকে একটা ফুলদানি নিয়ে তেড়ে আসে। মেঘ দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে ছিটকে দুজন বিছানায় পড়ে যায়। মেঘ নিশিকে টেনে নিজের উপরে নিয়ে আসলো। নিশি মেঘের প্রতিটা হার্টবিট ফিল করতে পারছে। মেঘ নিশির দিকে এগোতে থাকে। নিশির হার্টবিট ক্রমাগত বাড়তে থাকে। এক পর্যায়ে সেও রেসপন্স করে। দুজন হারিয়ে যায় ভালোবাসার সাগরে।